ডিজিএফআই, ডিরেক্টরেট জেনারেল অফ ফোর্সেস ইন্টেলিজেন্স, সংক্ষেপে ডিজিএফআই। বেশ কিছুদিন যাবৎ ডিজিএফআই নামটা ঘুরে ফিরে বারবার সামনে আসছে। গুমের শিকার হওয়া বিভিন্ন ব্যক্তি বেরিয়ে আসার পর ডিজিএফআই নিয়ে নতুন করে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। তো এই ডিজিএফআই আসলে কি এবং এর কাজই বা কি, আর কেমনই বা ছিল ডিজিএফআই এর আয়নাঘর? তো চলুন আজকের ভিডিওতে জেনে নেওয়া যাক। প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর বা ডিরেক্টর জেনারেল অফ ফোর্সেস ইন্টেলিজেন্স, সংক্ষেপে ডিজিএফআই হচ্ছে বাংলাদেশের প্রধান সামরিক গোয়েন্দা সংস্থা। এনএসআই ও বিশেষ শাখার সাথে এই সংস্থা বাংলাদেশের অভ্যন্তরীণ গোয়েন্দা কার্যক্রম চালাতে বিশেষ ভূমিকা রাখে। মেজর জেনারেল মোহাম্মদ ফয়জুর রহমান হলেন এই সংস্থার মহাপরিচালক। আনুষ্ঠানিকভাবে ডিজিএফআই স্থাপিত হয় 1972 সালে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমানের অধীনে। তখন এর নাম ছিল ডিরেক্টর অফ ফোর্সেস ইন্টেলিজেন্স, ডিএফআই। 1977 সালে রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই সংস্থার কাঠামোগত পরিবর্তন করেন ও এর নামকরণ করা হয় প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর বা ডিরেক্টর জেনারেল অফ ফোর্সেস ইন্টেলিজেন্স, সংক্ষেপে ডিজিএফআই। বাংলাদেশের বিমান বাহিনীর গ্রুপ ক্যাপ্টেন KM আমিনুল ইসলাম খান ছিলেন ডিএফআই এর প্রথম পরিচালক। 1994 সালে 8 মার্চ এ সংস্থার নতুন অর্গানোগ্রাম করা হয়। প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর ডিজিএফআই এর প্রধান কার্যালয় ঢাকা সেনানিবাসে অবস্থিত। ডিজিএফআই এর পরিচালনা পদ্ধতি: ডিজিএফআই এর নেতৃত্বে একজন মহাপরিচালক থাকেন, যিনি ঐতিহ্যগতভাবে বাংলাদেশ সেনাবাহিনীতে একজন মেজর জেনারেল পদে নিয়োজিত। 7 জন উপমহাপরিচালক প্রত্যক্ষ পরিচালককে প্রতিবেদন করেন, যার সঙ্গে প্রতিটি উপপরিচালক তাদের যথাযথ শাখাগুলো পরিচালনা করে। যৌথ গোয়েন্দা অধিদপ্তর: গোয়েন্দা ও রাষ্ট্রবিরোধী গোয়েন্দা তথ্য সংগ্রহের জন্য জাতীয় নিরাপত্তা গোয়েন্দা এনএসআই, বিশেষ শাখা, গোয়েন্দা শাখা ও র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের সঙ্গে কাজ করে সংস্থাটি। কাউন্টার টেররিজম ইউনিট: কাউন্টার টেররিজম অ্যান্ড ইন্টেলিজেন্স ব্যুরো, সংক্ষেপে সিটিআইবি, ডিজিএফআই এর একটি অভিজাত সন্ত্রাসবাদ বিরোধী গোয়েন্দা ইউনিট। ডিজিএফআই এর কাউন্টার টেররিজম শাখা থেকে 2006 সালে ব্যুরোটি প্রতিষ্ঠিত হয়েছিল। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, সংক্ষেপে র্যাব ও জাতীয় সুরক্ষা গোয়েন্দা সংস্থা, সংক্ষেপে এনএসআই, কাউন্টার টেররিজম সেলের সঙ্গে এই ব্যুরো প্রতিষ্ঠা করা হয়েছিল। তো এখন আমরা কথা বলবো ডিজিএফআই এর আয়নাঘর নিয়ে। আয়নাঘর কি? বাংলাদেশের প্রতিরক্ষা বাহিনীর কাউন্টার টেররিজম ইন্টেলিজেন্স ব্যুরো, সংক্ষেপে সিটিআইবি দ্বারা পরিচালিত একটি গোপন আটক কেন্দ্রের নাম আয়নাঘর। ধারণা করা হয় এখানে কমপক্ষে 16টি কক্ষ রয়েছে, যেখানে একসঙ্গে 30 জন বন্দী রাখার সক্ষমতা রয়েছে। আয়নাঘরটি বাংলাদেশের ঢাকা সেনানিবাস এলাকায় অবস্থিত বলে ধারণা করা হয়। সুইডেন ভিত্তিক স্বাধীন নিউজ পোর্টাল নার্থ নিউজের একটি অনুসন্ধানী হুইসেল ব্লোয়ার প্রতিবেদন প্রকাশ করে যে অভিযোগ করা হয় যে বাংলাদেশের কর্মকর্তারা আয়নাঘরে বলপূর্বক গুমের শিকারদের আটক ও নির্যাতন করছে। সুইডেন ভিত্তিক নিউজ পোর্টাল গোপন কারাগারের সম্ভাব্য অবস্থানও প্রকাশ করেছে, যেখানে বলপূর্বক গুমের শিকার ব্যক্তিদের বাংলাদেশে রাখা হয়েছে বলে ধারণা করা হয়। প্রতিবেদনটি বলপূর্বক গুমের শিকার 2 ব্যক্তি হাসিনুর রহমান এবং শেখ মোহাম্মদ সেলিমের অন দ্য রেকর্ড এনকাউন্টারের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে, যারা বলছেন যে তাদের ঢাকার কেন্দ্রস্থলে অবস্থিত কারাগারের ভিতরে রাখা হয়েছিল। ভারতের জি নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, আয়নাঘর শুনতে যতটা সাদামাটা ততটাই রহস্যময়। শেখ হাসিনার আমলে তৈরি এই আয়নাঘরে রাখা হতো গুম করে রাখা মানুষদেরকে। আলো বাতাসহীন একটা কক্ষ, যেখানে সারাক্ষণ গড়গড়িয়ে চলে ফ্যান। কাদের রাখা হতো এই আয়নাঘরে? শেখ হাসিনার আমলে বিরোধী দলের বহু নেতাকর্মী নিখোঁজ হয়ে গেছে। তারা কোথায়? তাদের কোনো খোঁজ নেই। এমনকি সেনাবাহিনীর লোকজন রয়েছে ওই তালিকায়। আয়নাঘর আসলে গোয়েন্দাদের একটি গোপন বন্দিশালা বা ডিটেনশন ক্যাম্প। আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়েছে, আয়নাঘর হচ্ছে গুমখানা। হাসিনার শাসনামলে 2009 সাল থেকে 2021 সালের সেপ্টেম্বর পর্যন্ত সেখানে মোট 605 জনকে গোপনে বন্দী করে রাখা হয়েছিল। 2009 সাল থেকে 2017 সাল পর্যন্ত বাংলাদেশ সরকারের প্রত্যক্ষ বা পরোক্ষ মদদে নিখোঁজ হন 402 জন মানুষ। এ তথ্যটি প্রকাশ করে ঢাকা ভিত্তিক মানবাধিকার সংগঠন অধিকার। 2014 থেকে জুলাই 2019 সাল পর্যন্ত বাংলাদেশে 344 জন ব্যক্তি গুমের শিকার হয়। তাদের মধ্যে 40 জন ব্যক্তিকে মৃত অবস্থায় পাওয়া যায়। 66 জনকে সরকারি হেফাজতে গ্রেফতার অবস্থায় পাওয়া গেছে এবং আইন ও সালিশ কেন্দ্রের তথ্য মতে 203 জন এখনো গুম রয়েছেন। যারা দীর্ঘদিন গুম থাকার পর ফিরে আসেন, তারা গুমের ব্যাপারে মৌন অবলম্বন করেন। ধারণা করা হয় এসব মানুষদের গুম করে রাখা হয় আয়নাঘরে। আয়নাঘরে যারা বন্দী থেকেছেন তাদের মধ্যে রয়েছে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ও শিক্ষাবিদ মুবাশর হাসান, সাবেক রাষ্ট্রদূত মারুফুজ্জামান, ব্যবসায়ী অনিরুদ্ধ কুমার রায়। এছাড়াও আয়নাঘর থেকে সম্প্রতি
সাড়া পেয়েছেন বাংলাদেশি ব্যারিস্টার এবং জামাত ইসলাম নেতা মীর কাসেম আলীর ছেলে মীর আহমদ বিন কাসেম, সাবেক সামরিক জেনারেল এবং জামাতে ইসলামী নেতা গোলাম আজমের ছেলে আব্দুল্লাহ হিল আমান আজিম, পার্বত্য চট্টগ্রামের রাজনৈতিক সংগঠন ইউপিডিএফ এর মুখপাত্র মাইকেল চাকমা। বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সহ এইসব ঘটনার জন্য জাতিসংঘ ও বিভিন্ন মানবাধিকার রক্ষাকারী সংস্থা যেমন হিউম্যান রাইটস ওয়াচ ও অ্যামনিস্ট ইন্টারন্যাশনাল তৎকালীন বাংলাদেশ সরকারকে তীব্র নিন্দা প্রস্তাব জানায়। এ সময় গুম হয়ে যাওয়া পরিবারের সদস্যরা মায়ের ডাক নামে একটি প্ল্যাটফর্ম তৈরি করেন। এখানে যাদের পরিবারের সদস্যরা বাংলাদেশে 2009 সাল থেকে আজ পর্যন্ত আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের শাসনামলে সরকারি সংস্থা কর্তৃক বলপূর্বক গুমের শিকার হয়েছেন, সে ঘটনাসমূহকে সামনে আনার জন্য এ সংগঠন সৃষ্টি করা হয়। বাংলাদেশ বেসরকারি একটি সংবাদ মাধ্যম থেকে ধারণা করছে যে দেশের বিভিন্ন স্থানে এরকম আরো বেশ কিছু নির্যাতন ও আটক স্থান থাকতে পারে। উল্লেখ্য, প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে সদ্য দেশ থেকে পলায়ন করা শেখ হাসিনা বিরোধ মত সহ্য করতে পারছিলেন না, আর সেই কারণে রাজনৈতিক বন্দীদের জন্য তৈরি করেছিলেন আয়নাঘর, যা ছিল রাজনৈতিক বন্দীদের কাছে ত্রাস বা বিভীষিকাময়। হাসিনার তৈরি বিরত রাজনৈতিক কর্মীদের গুমঘর, প্রতিবাদীদের কণ্ঠ রোধ করার একটি উপায়। সারা দেশে ডিজিএফআই এর 23টি গোপন আটক কেন্দ্র রয়েছে, যার মধ্যে কয়েকটি রয়েছে ঢাকায়। 2024 সালের হিউম্যান রাইটস ওয়াচের রিপোর্ট অনুযায়ী শেখ হাসিনা ক্ষমতায় আসার বছর 2009 সাল থেকে তার পতন পর্যন্ত বাংলাদেশে 600টিরও বেশি গুম হওয়ার ঘটনা ঘটেছে। রিপোর্ট অনুযায়ী আয়নাঘর থেকে খুব কম বন্দী মুক্তি পেয়েছে, তবে কিছু বন্দীকে দীর্ঘ বিচার প্রক্রিয়ার মাধ্যমে মুক্তি দেওয়া হয়। অনেকেই আবার এনকাউন্টারের শিকার হয়েছেন। বাংলাদেশের এ জাতীয় ঘটনার তদন্ত প্রায় হয়নি বললেই চলে। আয়নাঘরে রাখা অনেকেই দিনের পর দিন অত্যাচার সহ্য করতে না পেরে মারা যায়, তারপর লাশ সরিয়ে দেওয়া হয়। যাদের গ্রেফতার করা হয় তাদের খাতা কলমে কোনো তথ্য রাখা হয় না, আর যারা হাসিনার আস্থাভাজন ছিলেন তারাই আয়নাঘরের দায়িত্ব পেতেন। আয়নাঘরের বন্দীদের সাথে তাদের পরিবারের সদস্যদের দেখা করা বা যোগাযোগের কোনো আইনও ছিল না। তো এই ছিল আজকের ভিডিওতে। আশা করি সম্পূর্ণ ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। এরকম আরো নিত্য নতুন ভিডিও পেতে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।